স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনামূলক ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান নিউজ অন ভিউজে। সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, আছেন রাজনৈতিক বিশ্লেষক সুভাষ সিংহ রায়। আপনাদের দুজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, স্টুডিও আলোচনা করব, তবে তার আগে দিনের সবশেষ খবরগুলোর দিকে যদি দৃষ্টি দিই, একেবারে তীরে এসে তরি ডুবল। মাত্র 4 রানের ব্যবধানে শ্রীলঙ্কার কাছে হেরেছে প্রিয় বাংলাদেশ। এই খবরটি সবশেষ খবর। সাউথ আফ্রিকার কাছে হেরেছে বাংলাদেশ। আজকে দিনের অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের মধ্যে ছিল দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন। সেই শপথ অনুষ্ঠানে যোগ দিতে তিনি ভারত সফরে গিয়েছিলেন। দিল্লি ঢাকা সম্পর্ক এগিয়ে নেয়ার প্রত্যয়, সোনিয়া পরিবারের সাথে একান্ত আলাপচারিতা। আরেকটি বিষয় উল্লেখ করতে চাই, আজকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কারা মুক্তি দিবস। 1/11 সরকারের সময় এই দিনে তিনি 11 মাস কারাভোগের পর এই দিনে তিনি মুক্তি পান। এই দিবসটিও আওয়ামী লীগ নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উদযাপন করবে। সাধারণ মানুষ নয়, আমলাদের সুযোগ সুবিধা নিশ্চিতের বাজেট বলেছেন অর্থনীতিবিদরা। বাজেটের পর থেকে নানা বিশ্লেষণ করা হচ্ছে। ঋণ খেলাপিরাই অর্থনীতি উদ্ধারের চেষ্টায়, এমন অভিযোগ সিপিডি, সেন্টার ফর পলিসি ডায়ালগ। হারিস জোসেফের এনআইডি জালিয়াতির অনুসন্ধানে ইসি এবার কমিটি গঠন করেছে। পাসপোর্ট নিয়ে তদন্তে দুদক। বেনজিরের দুর্নীতি তদন্তে সময় ক্ষেপণের কথা স্বীকার করেছেন দুদক চেয়ারম্যান। তারেককে বাদ দিয়ে কেন শুধু বেনজির আজিজের দুর্নীতি প্রশ্ন অনেকটা ক্ষোভ ঝেড়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতের মতো প্রতিনিধিত্বমূলক নির্বাচনের প্রত্যাশা করে বিএনপি। এগুলোই ছিল দিনের গুরুত্বপূর্ণ খবর। স্টুডিও আলোচনা শুরু করব সুভাষ সিংহ রায়, রাজনৈতিক বিশ্লেষক, আপনাকে দিয়ে। বলছিলাম, নরেন্দ্র মোদীর তৃতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ, প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ, সেই সফরের দিক নিয়ে তো বলবেন, কিন্তু একটি মন্তব্য দিয়ে আজকের অনুষ্ঠান আলোচনা শুরু করতে চাই। এই যে ভারতের নতুন সরকার বাংলাদেশের জনগণের প্রত্যাশাকে মর্যাদা দেবে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন এই ধরনের মন্তব্য করেন, তিনি আসলে কি বোঝাতে চান? আপনি নিশ্চয়ই বুঝেছেন, বোঝেননি তা তো না। এবং বাংলাদেশের মানুষ সবই জানেন এবং বোঝেন। এবং সত্যি এত বড় একটা দেশ, যেই দেশের এত মানুষ ভোট দিয়েছে এবং তাদের ভোটার ছিল 96 কোটি 80 লক্ষ, ভোট দিয়েছে 64 কোটি 20 লক্ষ, 66% ভোটার উপস্থিতি ছিল। এবং পৃথিবীতে কোনো দেশ আপনি খুঁজে পাবেন না এই লোকসভা নির্বাচনের আগে, ভারতের লোকসভা নির্বাচনের আগে বিজয়ী দল এবং বিজিত দল উভয়ই আনন্দ উৎসব করেছে। এটা একটা অনন্য সাধারণ অবস্থান। এবং নানান রকম বিশ্লেষণ কিন্তু এখনো হচ্ছে, আগামীতেও হবে। আপনি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্ধৃতি দিয়ে আমাকে প্রশ্ন করেছেন, আপনাকে খেয়াল পড়ে যে নরেন্দ্র মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, যখন লোকসভায় নির্বাচন করলেন এবং সেই নির্বাচনে বিজয় অর্জন করলেন, একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করল, সেদিন রাত্রে এই টেবিলে আমি উপস্থিত ছিলাম। কেননা সেদিন ভোরবেলা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দল বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাই কমিশনের অফিসে কাক ডাকা ভোরে যে উপস্থিত হয়েছিল। এবং বক্তব্য ছিল এরকমই যে এবার নরেন্দ্র মোদী সরকার এসেছে, মনমোহন সিংয়ের সরকারের পতন ঘটেছে, আওয়ামী লীগের মূল শক্তি হচ্ছে কংগ্রেস পরিবার এবং দীর্ঘ বছরে তাদের যে সম্পর্কের জায়গাটি তারা কিন্তু উতরে গিয়েছে, এইবার বুঝবে ঠেলা। লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আগেই অভিনন্দন জানিয়ে দিয়েছে। তাই এগুলো তো আমরা দেখেছি। এবং বাস্তবিক অর্থে ডক্টর মনমোহন সিং সরকারের সাথে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকারের যে সম্পর্ক ছিল, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার সৃজনশীল কূটনীতিক দক্ষতা দিয়ে সেটা প্রমাণ করেছে যেটি বিপরীতমুখী রাজনৈতিক জোটের সাথে
আবার দেশের প্রয়োজনে, রাজনীতির প্রয়োজনে সম্পর্ক কত উন্নয়ন করা যায়। এটা কিন্তু বিএনপির মানুষজন, বিএনপি মনা মানুষজন কিন্তু ভাবতেও পারেনি। জি, কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন বলেন ভারতের মতোই প্রতিনিধিত্বমূলক নির্বাচন দরকার, এখানে তো আসলে এই প্রত্যাশাটুকু তো ঠিকই আছে। আপনি কি মনে করেন? প্রতিনিধিত্বমূলক আপনি কি মনে করেন বাংলাদেশের কি প্রতিনিধিত্বমূলক নির্বাচন হয়নি? আপনি যেটা মনে করেন সেটার উপরে আমি কথা বলি। তাহলে আপনি এটা খেয়াল করে দেখুন, এত লোকসভা নির্বাচন 6 সপ্তাহব্যাপী নির্বাচন হয়েছে, 7 ধাপে হয়েছে। সেই নির্বাচনে এত মানুষ ভোট দিয়েছে, রাজনৈতিক দলের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। বিজেপি বলেছিল কংগ্রেস 100 পার হতে পারবে না, নরেন্দ্র মোদী বলেছিল যে আমরা এবার লক্ষ্য হচ্ছে 400 আসন। 400 আসনও পায়নি কংগ্রেস, 100টা পায়নি, কিন্তু কংগ্রেসের অবস্থান অনেক শক্ত হয়েছে, 100 কাছাকাছি 99টি সিট পেয়েছে। এবং ইন্ডিয়া জোট, যেটা কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া জোট, সেই জোটের সাফল্য দেখবার মতন। অর্থাৎ অনেকগুলো বিষয় এসছে। আপনি দেখেন যেই অযোধ্যাতে রাম মন্দির প্রতিষ্ঠা, রাম মন্দির উদ্বোধন, এসব নিয়ে কত কি ঘটনা ঘটে গেল, অথচ সেই অযোধ্যাতেই বিজেপি পরাজিত হয়েছে। এবং আপনি খেয়াল করে দেখবেন যে একজন শেখ আব্দুর রশিদ জম্মু কাশ্মীরের, যিনি 5 বছর যাবৎ কারাগারে, তিনি 1 লক্ষর অধিক ভোটে কারাগারে বসেই তিনি জয়লাভ করেছেন। বিএনপি তো সেটাই বলতে চাই, এ ধরনের একটি এই নির্বাচন, সেটা যদি আপনি বলে থাকেন তাহলে আপনাকে ভাবতে হবে যে আপনি জনপ্রতিনিধিত্ব করেন কিনা, আপনি রাজনৈতিক দল কিনা। ভারতের বিজেপি ধর্মস্থায়ী রাজনৈতিক দল, আপনি যদি ওই হিসেব করে থাকেন। কিন্তু ভারতে কিন্তু কোনো রাজনৈতিক দল দেশবিরোধী রাজনৈতিক দল না। আর বাংলাদেশে আমাদের পোড়া কপাল, বিএনপি যাদেরকে নিয়ে যৌথ পরিবার গড়ে তোলে, আমি যৌথ পরিবার বলি, সেই যৌথ পরিবার হচ্ছে যুদ্ধাপরাধীর দল। পৃথিবীতে অনেক রাষ্ট্র আছে, ধর্মস্থায়ী রাজনৈতিক দল আছে, এমনকি বর্ণবাদী রাজনৈতিক দলও আছে। তারা পৃথিবীতে অনেক জায়গায় খুঁজে পাওয়া যাবে, কিন্তু আপনি কোথাও সেই রাষ্ট্রের, সেই দেশের জন্মকালীন সময়ে বিরোধিতা করেছে এমন দল রাজনৈতিক করার সুযোগ পায় না। আমি আপনার টেবিলে একবার বলেছিলাম, লি কুয়ান ইউ, যিনি সিঙ্গাপুর জাতিরাষ্ট্রের পিতা বলা হয়, তিনি দীর্ঘ 3 দশক ধরে রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল আপনি এত ক্ষুদ্র দেশকে, দরিদ্র দেশকে এত উন্নত করলেন কি করে, তিনি বলছেন একটাই কারণ, যে আমি কখনো সেই সিঙ্গাপুরবাসী যারা জাপানিদেরও দালালি করেছে তাদের আমি নাগরিকত্ব দিই নাই, আমি তাদের ভোটাধিকার দিই নাই। এই একটা কারণেই সিঙ্গাপুর তরতর করে দেশ বিরোধী রাজনীতি। এই কারণে আপনি মিলবে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাটি বলছে, কত কেলেঙ্কারি না করেছে। আপনি অমিত শাহের তার একান্ত সচিবের বরাত দিয়ে যে সমস্ত কথাবার্তা বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, কত কাণ্ড কারখানা। অর্থাৎ কোনো কিছুই কিন্তু এখন মিলবে না। যে একটু জেনে আসি হাবিবুর রহমান হাবিব, এই যে বিএনপির কত কাণ্ড কারখানা, কোনো কিছু মিলবে না, ভারত সফর, প্রধানমন্ত্রীর মূল্যায়ন, আর এই যে দেশ বিরোধী রাজনীতি। আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে বাংলা টিভির সম্মান দর্শক শ্রোতা, দেশ এবং দেশের বাইরে যারা দেখছেন তাদেরকে সশ্রদ্ধ সালাম। বিজ্ঞ আলোচক, রাজনৈতিক বিশ্লেষক আমার স্নেহের সুভাষকে ধন্যবাদ। আসলে কথা বলতে গেলে অনেক কথাই এসে যায়, অত দিকে আমার যাওয়ার দরকার। আমি কি করতেছি এখন, বিএনপি কি করলো, বিএনপি কি বললো, বিএনপি কবে কি বলেছে, ওই দিকে না গিয়ে আমরা 2024 সালে কি করলাম, 2024 সালে 7ই জানুয়ারি কি করলাম, এখনো কি করে যাচ্ছি। এই যে উপজেলা নির্বাচনগুলি হচ্ছে, এই নির্বাচনগুলি কি হচ্ছে, এই নির্বাচনগুলিতে মানুষকে এতভাবে তাদেরকে অনুপ্রাণিত করা হচ্ছে। 8 জন, 10 জন, 3 জন, 4 জন করে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, তা তো মানুষ ভোট দিতে যাচ্ছে না। তাহলে আমার এসব কথার মূল্যটা কি? আমার দেশে গণতন্ত্রটা কোথায়? আমি আর এক দেশের গণতন্ত্রের কথা বললাম, মোদি জন্ম জিতে গেল, কাক ডাকা পরে আমরা ফুল নিয়ে গেলাম,
অমিত শাহর বক্তব্য করলাম, তাহলে এত যদি হয়েই থাকে তো ভোটার উপস্থিত হয় না কেন? এই সমস্তগুলিকে বাংলাদেশের মানুষ যদি ওইভাবেই যদি প্রত্যাখ্যান করতো, তাহলে তো এই যে নির্বাচন, এখানে তো বিএনপি বাধা দিতে যাচ্ছে না, তার ভোট দিতে যায় না কেন? 24 সালের 7 জানুয়ারি নির্বাচনটা হলো, মানুষের ভোট দিতে গেল না কেন? 10%, 12%, 7%, 8% ভোট, সেই ভোটকে পরে 40% বাড়ানো হচ্ছে, 12-14% ভোটকে 35%, 40% বাড়ানো হচ্ছে। এই এত তো করার দরকার পড়ে না। এখন কথা হলো যে মির্জা ফখরুল আলমগীর বলেছেন যে ভারতের বর্তমান যে নির্বাচনের মধ্যে সরকার এসেছে, বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলবে। হ্যাঁ, এই কথা বলতেই পারে, তার কারণ অতীতের সরকার, হ্যাঁ কংগ্রেস ছিল, আওয়ামী লীগ কংগ্রেসের ঘরের মানুষ ছিল, সেখান থেকে বিপরীতধর্মী একটা জোটকে, এবং সেই জোট কোন জোট? যেখানে আওয়ামী লীগ প্রতিনিয়ত বলে যাচ্ছে, দাবি করে যাচ্ছে যে আমরা মৌলবাদের বিরুদ্ধে, ধর্মভিত্তিক রাজনীতির দলের বিরুদ্ধে। তো নরেন্দ্র মোদী কি ধর্মভিত্তিক রাজনৈতিক দল না? মৌলবাদী কাহাকে বলে? বাংলাদেশের জামাত যতখানি মৌলবাদী, তার সাথে 3 গুণ মৌলবাদী হলো নরেন্দ্র মোদীর দল বিজেপি। তো তার সাথে আমি সম্পর্ক করতে যাবো কেন? আমি সরকার, তার সাথে কংগ্রেস, হ্যাঁ কংগ্রেস ছিল, ধর্মনিরপেক্ষ ছিল, সেকুলার ছিল, তার সাথে আপনার সম্পর্ক থাকবে, আপনি তার সাথে যান কেন? ক্ষমতায় থাকার জন্য আওয়ামী লীগ যেই হোক না কেন তার সাথেই তারা সব কিছু দিয়ে ক্ষমতা থাকতে চায়। বিএনপি তো ওই জায়গায় পারে না, ওই কাজটা করতে পারে না দেশের। আর যে কথা বলতে দেশদ্রোহী, বিএনপি দেশদ্রোহী কোন কাজটা করলো? আমি যদি আজকে প্রশ্ন করি যে 1986 সালে যে নির্বাচনটা হয়েছে, সেই নির্বাচন তো বিএনপি যায় নাই। আজকে আওয়ামী লীগের সাথে 14 দলের অন্যতম শহীদুল হাত খান মেননের দল, দিলীপ বড়ুয়ার দল, হাসান ইনুর দল, তারা তো সেখানে যায়নি। কে গেছিল আওয়ামী লীগের সাথে নির্বাচন করতে? ওই জামাত ইসলাম। 86 সালে আওয়ামী লীগের নির্বাচন করলো, জামাতে নির্বাচন করলো। আচ্ছা, এরপরে এই 94 সালে মাগুরা নির্বাচন পর থেকে, তার আগ থেকেই বিএনপির সাথে আওয়ামী লীগের জোট পাচ্ছিল কারা আন্দোলনে? জামাত। জোট বেঁধেই কিন্তু ক্ষান্ত ছিল না, সেখানে তারা আওয়ামী লীগের সাথে সঙ্গী হয়ে একজোটে যে জাতীয় পার্টির বিরুদ্ধে আমরা আন্দোলন করলাম, সেলিম দিলওয়ার, আফম হোসেন, দীপালি শাহ, জাফর জানার, জিহাদ, ডাক্তার মিলনা, তাজউদ্দিন মহিউদ্দিন ভাই নিহত হলো, শহীদ হলেন, সেই দল সহ, জামাত সহ তারা এক জায়গায় পদত্যাগ করলো এবং আন্দোলন করলো। সেই আন্দোলনের পরে যে নির্বাচন হলো, সেই নির্বাচন জামাত খেসারত দিল, 2টা আসন পেল মাত্র সম্ভবত। তো তাহলে পরে আওয়ামী লীগ আগে জামাতের সাথে জোট করতে গেছে না বিএনপি আগে গেছে? জি, কিন্তু বিএনপি মহাসচিব বলছেন যে ভারতের মতো প্রতিনিধিত্বমূলক নির্বাচন, কিন্তু বিএনপি তো নির্বাচন থেকে বারবার দূরে থাকছে। এই তো আবার আরেকটা কথা আপনি বলে খুব ভালোই করেছেন। এই কথাগুলো আমরা ভুলে যাই কেন? শুধু বিএনপি কে নির্বাচন থেকে দূরে থাকে। আওয়ামী লীগ কে 88 সালে নির্বাচনে গিয়েছিল, কেন যায় নাই? 86 সালে এর সাথে নির্বাচন হওয়ার পর আওয়ামী লীগ জেতার পরেও 48 ঘন্টা রেজাল্ট বন্ধ রেখে যখন আওয়ামী লীগকে পরাজিত করে এর সাথে সময় অর্জন করলো, তারপরেই তো আওয়ামী লীগ সংসদে গেল না, দক্ষিণ প্লাজায় স্পিকার নির্ধারণ করলো, কত কিছু করলো। তারপরে 88 সালে নির্বাচন কেন গেল না? যে দলীয় সরকার অধীনে নির্বাচনে গেলে রেজাল্ট পক্ষে আসবে না, জেতার পরেও ফলাফল ঘোষণা হয় না, যে কারণে যায় নাই। আওয়ামী লীগ তো এটি বর্জন করলো, বিএনপি বর্জন করেছে। আচ্ছা, 96-এ কি হলো? 96-এ তো আওয়ামী লীগ নির্বাচন বর্জন করে, কেন করলো? মাগরের একটা নির্বাচন, একটা যত যখন সবচেয়ে খারাপ হয়েছে ধরেন, তারপরে তো রাতের বেলা হয়নি, দিনের বেলায় হয়েছে। তো সেই নির্বাচন করে আওয়ামী লীগ গেল না কেন? কে দলীয় সরকার নির্বাচন? এটা আপনি বাদ দেন, দলীয় সরকার ছিল। আপনার 2007 সালে যে 22 জানুয়ারি নির্বাচন ছিল, সেখানে তো ম্যাডাম খালেদা পদত্যাগ করেছিলেন, মন্ত্রিপরিষদ ভেঙে দিয়েছিল, তখন আওয়ামী লীগ গেল না কেন? কেন গেল না? কে এম হাসান কোনো এক সময় উনি বিএনপি রাজনীতি করতেন, উনি বিচারপতি হলেন, অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি হলেন, প্রধান বিচারপতি হলেন, তারপরেও উনি বিএনপি থেকে গেলেন। তো সেই নির্বাচনে তো আওয়ামী লীগ যায় না। তো আওয়ামী লীগ নির্বাচনে বাইকট করেন, সিটি কর্পোরেশন নির্বাচনে যেবার সাদেক হোসেন খোকা মেয়র হলেন, সেবার তো আওয়ামী লীগ নির্বাচনে যায়নি, সিটি কর্পোরেশন নির্বাচন তো যায়নি তারা। দেখেন বিএনপির ঘাড়ি দল দিলে হবে? তো এখন আপনি যাবেন না নির্বাচনে, বিএনপির সংসদ থেকে পদত্যাগ করেছে, মন্ত্রী পদত্যাগ করেছে, তারপরেও আপনি নির্বাচনে যাবেন না, আর আপনার অধীনে আপনি নির্বাচন করবেন, আমাকে যেতে বলুন, আপনি বলুন যে বিএনপি নির্বাচন আসে না, এটা বললে হবে না। এই যে 2024 সালে যে এটা করলো, এটা কত পাপ করেছে। একটা দল, রাজনৈতিক দল, যে দল কয়েকবার রাষ্ট্রীয় ক্ষমতায় গেছে, সেই দলের অফিস বন্ধ করে রাখলো কতদিন পর্যন্ত? নির্বাচন হওয়ার 7 দিন পর পর্যন্ত
লাইন ধরে পুলিশ দাঁড় করে রেখে ক্রাইম চেঞ্জ ঘোষণা করে তারা বন্ধ করে। এটা কোন দেশে হয়? এই জন্য মির্জা ফখরুল ইসলাম বলেছেন প্রতিনিধিত্বমূলক নির্বাচন যদি হয় সেই নির্বাচন সবাই প্রত্যাশা করে। আমরা কি বলেছি যে বিএনপিকে ক্ষমতা দিতেই হবে, বিএনপিকে এই জিনিসটাতে তো আমরা চেয়েছি গণতান্ত্রিকভাবে। আওয়ামী লীগ যা চেয়েছিল জনগণের ভোটাধিকার প্রয়োগের জন্য আন্দোলন করেছিল, তো সেই আওয়ামী লীগই তো গণতন্ত্রকে কবর দিল। সুভাষ চন্দ্র রায়, যে দেশে গণতন্ত্র কোথায়, ভোটার কোথায়, কার ঘাড়ে কে দোষ চাপায়? না, গণতন্ত্র কোথায় সেই প্রশ্ন বিএনপি নিজের কাছে করুক। ডেইলি স্টারে 2012 সালের 17 মার্চ একটা শিরোনাম আমার চোখের সামনে 2012 সালে, যে এক্স আইএসআই চিফ অ্যাডমিটস ফান্ডিং বিএনপি পোলস 1991। 91 সালে বিএনপিকে এবং বেগম খালেদা জিয়াকে ফান্ডিং করেছে আইএসআই, এবং সেটা আসাদ দুরানি পাকিস্তানের সুপ্রিম কোর্টে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এফিডেভিট করে, এবং 50 কোটি টাকা ওই সময়ের 50 কোর ভারত পাকিস্তানি রুপি। তো এগুলো তো মানুষের সামনে আসে। আর বিএনপি 86 নির্বাচন নিয়ে যখন হাবিব ভাই কথা বলেন তখন আমি সময় মিলাই। 86 নির্বাচনের সময় আসলে তো সেই সময় তো আর ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না, সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো স্তরে ছিল না, আর এত বেসরকারি টেলিভিশন কোনোটাই ছিল না। তাহলে হাবিব ভাইয়ের কথাগুলো কিন্তু রেকর্ড করা থাকতো, তিনি তখন কি ভাষণ দিয়েছিলেন, সম্পর্ক। এই যে 86 নির্বাচন নিয়ে যখন আপনি প্রশ্ন করেছেন কিংবা তিনি হাবিব ভাই যখন উত্তর দিয়েছে তখন আমার কাছে ভীষণ অবাক লেগেছে। এবং শেষ পর্যন্ত বলতেই হয়, সেই আলেকজান্ডার দ্য গ্রেট বলেছিল না যে এই দেশের মানুষের চিন্তা চেতনা খুব দ্রুত পরিবর্তন হয়, সেলুকাস বিচিত্র দেশ। হাবিব ভাইয়ের কথা শুনে আমার মনে হচ্ছে যে এই যে বলেছিলেন তার সেনাপতিকে সেলুকাস রে বিচিত্র দেশ, আমার তো এখন হাবিব ভাইয়ের কথা শুনে এখন ইদানিং মনেই হয় বিচিত্র দেশ। নির্বাচন নিয়ে যখন কথা বলবেন তখন তো আপনার অতীত ইতিহাস তো আপনার ঘাটা প্রয়োজন। আওয়ামী লীগ কবে কোন নির্বাচন থেকে দূরে থেকেছে? বললাম না, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে 1979 সালে যে পার্লামেন্ট নির্বাচন হয়েছে সেই নির্বাচনে আওয়ামী লীগকে হাত পা বেঁধে দেওয়া হয়েছিল। বলা হয়েছিল গঠনতন্ত্রে ঘোষণাপত্রে কোথাও বঙ্গবন্ধুর ছবি নাম ব্যবহার করা যাবে না। তারা একটা দল বিধি কায়েম করেছিল জিয়াউর রহমান সাহেব, কারণ তিনি তো একটা বহুদলীয় গণতন্ত্র করেছিলেন। যেই বহুদলীয় গণতন্ত্রে জামাত ইসলাম, মুসলিম লীগ, নিজামী ইসলামী এবং যাদেরকে যুদ্ধাপরাধের দায়ে এবং বাংলাদেশ বিরোধী অবস্থানের কারণে যাদেরকে বাতিল করা হয়েছিল তাদেরকে রাজনৈতিক ক্ষমতা দেওয়া হলো। 11,000 যুদ্ধবন্দীকে ছেড়ে দেওয়া হলো কোন প্রকার সিদ্ধান্ত ছাড়াই, আদালতের সিদ্ধান্ত ছাড়াই। এবং বিএনপির মূল নেতাদের একজনের পিতাও ওই 11,000 যুদ্ধবন্দীর একজন। ভদ্রতার খাতিরে নাম উল্লেখ করছি না, হাবিব ভাইও জানেন, দর্শকও জানেন। অতএব এগুলো এখন বলতে গেলে দালাল আইন কে বাতিল করেছিল? হাবিব ভাইকে যদি প্রশ্ন করি বুকে হাত দিয়ে বলুন তো, কোন জায়গায় আওয়ামী লীগ যার জোট করেছিল জামাত ইসলামের সাথে? কত মায়ের কোল খালি করে দিয়েছে জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবিরের এই গন্ডা বাহিনী, যখন হাবিব ভাই ছাত্রলীগের সভাপতি ছিল? ওই দিনটা কথা একেবারেই ভুলে গেছেন হাবিব ভাই। রাজনীতির তার নিজের প্রয়োজনে, রাজনীতির প্রয়োজনে, তার ব্যক্তিক প্রয়োজনে সে তার মতভেদ হতেই পারে। এত দ্রুত সবকিছু ভুলে যাবেন? আমি আপনাকে একটা কথা বলি, ভারতের রাজনীতি নিয়ে যখন মেলাতে যান আমি তো বলি ভারতে কোনো ওই দেশের দেশ বিরোধী শক্তি নাই। আর আমাদের দুর্ভাগ্য এখনো দেশ বিরোধী শক্তিকে মাথায় নিয়ে বিএনপি রাজনীতি করছে। পার্থক্যটা এখানেই। 2018 সালে নির্বাচন হয়েছে, তার আগে 14 নির্বাচন হয়েছে। 18 সালে 1 বছর পরে 1 সেপ্টেম্বরে 2019 সালে দৈনিক ভোরের কাগজের এক সাক্ষাৎকার দিয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আপনি গুগলে সার্চ করেন, আমি দেখাবো আপনাকে।
বলছেন 2014 নির্বাচনে অংশগ্রহণ না করাটা আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল। তা আপনি রাজনীতি কিভাবে মিলাবেন? বিএনপি রাজনীতি, ভোটার উপস্থিতি, ৭৭-এ গণভোট, ৭৮ সালে রাষ্ট্রপতি নির্বাচন, ৭৯-র পার্লামেন্ট, তার পরবর্তীতে তার আগে রাষ্ট্রপতি নির্বাচন করেছিলেন জিয়াউর রহমান সরকারি চাকরিতে থাকা অবস্থায়, আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে। কিন্তু বর্তমান বাস্তবতায় ভোটের প্রতি তো অনাস্থা তৈরি হয়েছে। পৃথিবীর যে উন্নত রাষ্ট্রগুলোতে আপনি যদি দেখেন, মূল নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে কত শতাংশ ভোট পড়ে, আর ভোটে একটি দল অংশগ্রহণ করছে না, একটি জোট বলছে অংশগ্রহণ করছে না। তা সেখানে মানুষের প্রতি মানুষের আগ্রহটা আগের থেকে কমে যায়। আর উপজেলা নির্বাচনের কথা বলছেন, মানুষ জাতীয় নির্বাচনে যে ভোট দেওয়ার আগ্রহ যেমন থাকে, আপনি এখানে বাংলা বিষয়ে চাকরি করেন, আপনার জন্মস্থানে যদি আপনার উপজেলা নির্বাচন হয়, আপনি কিন্তু অফিস কামাই করে দিয়ে আপনি ভোট দিতে যাবেন না, এটা বাস্তবতা। অতএব নির্বাচন নিয়ে যদি কাজ করতে হয়, রাজনৈতিক দলের সকলে মিলে কাজ করতে হবে, যেটা ভারতের মতো একটি গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোতে অনেক মতভেদ আছে, অনেক বাদানুবাদ আছে, অনেক রকম কথা আছে। আপনি খেয়াল করে দেখুন তো, আপনি অযোধ্যাতে যেই দলটি জয়লাভ করেছে, যেই দলের প্রার্থী জয়লাভ করেছে, সেই দলটা হচ্ছে সমাজতান্ত্রিক ঘরানার একটি দল, সমাজবাদী দল। উত্তরপ্রদেশে বলা হয় থাকে, উত্তরপ্রদেশে যেই দল বেশি আসন পায় সেটা ভারতের দিল্লির সিংহাসন পায়। এবার কি সেই রকম ঘটেছে? অতএব মানুষ কিন্তু সবার উপরে। বিএনপি ভুলে যায় মানুষ পুড়িয়ে হত্যা করেছিল, সে পাপ কিন্তু প্রায়শ্চিত্ত এখনো হয়নি। ক্রমাগত 2 বছর মানুষ পুড়িয়ে হত্যা করেছে, এবং সেটাকেই বেগম খালেদা জিয়া বলেছে আন্দোলন। এক অবরোধ দিয়েছিল, সে অবরোধ দিয়েছিলেন, ঘোষণা দিয়েছিলেন বেগম খালেদা জিয়া, আর সমাপ্তি ঘোষণা করেননি। কোনো এক সাংবাদিক সম্মেলনে কিংবা সাংবাদিকদের প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেছে, এই কর্মসূচি এখন আমাদের নাই। অতএব বিএনপির মতো আত্মহনন মনস্ক দল যেই দেশে এখনো ঝুলে থাকে, সেই দেশের রাজনীতিতে এগিয়ে যাওয়া, রাজনৈতিক কাঠামো নির্মাণ করা একটু কষ্টেরই কাজ। বললো না, আমি বলবো কেন? আওয়ামী লীগ কি ছিল? পূর্ব পাকিস্তান মুসলিম আওয়ামী লীগ ছিল না? সেখান থেকে মুসলিম বাদ গেল, পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ হলো। তারপরে কি হলো? বাকশাল হলো। তারপরে কি হলো? আবার আওয়ামী লীগ হলো। তো ক্ষণে ক্ষণে কি রূপ বদলালো না, পলিসি বদলালো না, নীতি বদলালো না, নাম বদলালো না? সবই তো বদলালো। আমি কি বদলাইছি? আমি তো কোনো কিছুই বদলাই নাই। আমি একটা ক্ষমতাসীন দল, একটা দল রাষ্ট্রীয় ক্ষমতা যাচ্ছে, সেই মুহূর্তে আমি একটা নিশ্চিত বিরোধী দল জেনে শুনে আমি সেখানে গেছি। আমি তো কোনো স্বাধীনতা বিরোধী কোনো দলে যাইনি, একজন মুক্তিযোদ্ধার দলে আমি গেছি, যিনি দলটা প্রতিষ্ঠা করেছিলেন। এবং এখন তাকে চিনেছেন অনেক পরে। এখন যে কথাটা মানে ব্যক্তির উপরে নিয়ে আসে, যে কথা বলে, আওয়ামী লীগে তো স্বাধীনতা পরে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিল, করেনি? 73 সালে যখন ভোটার হয়েছিল, তখন কি যারা জামাত ইসলাম করেছে বা যারা স্বাধীনতা যুদ্ধের সময় অংশগ্রহণ করেনি, তারা কি ভোটার হয়নি? হয়েছে তো। এখন আমি তো বলিনি যে জোট করেছে। আমি হচ্ছে যে জামাত ইসলাম নির্বাচন গেছে 86-এ, আওয়ামী লীগ নির্বাচন না গেলে জামাত ইসলাম জিত না। তারা বড় অপরাধ যেটা করেছে, যদি বিএনপিকে অপরাধ বাঁধে, 94 থেকে বা 91-এ বিএনপি ক্ষমতা আসার পর থেকে, কিছুদিন পর থেকে জামাতকে সাথে করে আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে করে নাই, কিন্তু এইভাবে তো আন্দোলন করেছে, যুগপৎ আন্দোলন করেছে। অস্বীকার করতে পারবে? কোথায় যুগপৎ মানে কি? আওয়ামী লীগের যে কর্মসূচি দিয়েছে, জামাতের সেই কর্মসূচি ওইভাবে পালন করেছে। আমি বহুদিন দেখেছি মোহাম্মদ নাসিমের বাসায় আপনার নিজামী সাহেব, বহুদিন দেখেছি আন্দোলন কর্মসূচি প্রণয়ন করার ক্ষেত্রে। এই যে কথাগুলি বলে, তার পদত্যাগ করলে তারা একসাথে। এখন বিএনপির ঘাড়ে দোষ চলতে পারে, নিজের অপকর্ম ঢাকার জন্য তো এইগুলি। আমার উপরে নিগেরে ফেললে তো হবে না। নির্বাচনের সময় যখন আপনার বিএনপি ঘাড়ে দোষ হবে, এই যে আজকে দেখলাম বিভিন্ন কথা, আরে বিএনপি জামাতকে প্রতিষ্ঠিত করেছে,
জিয়া রহমান জামাতকে প্রতিষ্ঠিত করেছে। জিয়া রহমান 79 নির্বাচন হলো, তো জামাত ইসলামের নামে কোনো দল নির্বাচন করেছিল? বলতে পারবে? করে নাই। কে দিল জামাত ইসলামের অনুমোদন? কে দিল? জেনারেল সাহেব। জেনারেল সাথে সাথে যখন 86 নির্বাচন হয়েছে তখন জামাত ইসলাম নামে গোলাম আজম দল সময় দেশে আসছিল, যার সময় দল আসছিল বলেন নির্বাচন কে করেছে? আরে রাজনীতি আপনার কাছ থেকে শিখেছি, নির্বাচন কে করেছে? হ্যাঁ, গোলাম আজম আসছে পাকিস্তানি পাসপোর্ট নিয়ে বাংলাদেশে এসে এখানে রাজনীতি করছে, কে কার পাকিস্তানি পাসপোর্ট নিয়ে বাংলাদেশে আসলো, কে কার পাসপোর্ট নিয়ে বাংলাদেশে, ব্যাপার না, কথাটা না। ব্যাপারটা হলো যে আমি এখন কি করতেছি, গোলাম আজমের কাছে আওয়ামী লীগ যায় নাই, পাকিস্তানি পাসপোর্ট নিয়ে আসছে জিয়া রহমান। গোলাম আজমের কাছে আওয়ামী লীগ যাবে কেন? গেছে তো। কে গেছে? 91 এর নির্বাচনের পর যায় না, প্রেসিডেন্ট নির্বাচনে যায় না। কে গেছে? কে আওয়ামী লীগের পক্ষ থেকে যে ক্যান্ডিডেট গেছে তো। আরে বিচার, আরে বদরুল আজাদ চৌধুরী কি আওয়ামী লীগের ক্যান্ডিডেট? কার ক্যান্ডিডেট? কার ক্যান্ডিডেট? ওকে নিজে নিজে ক্যান্ডিডেট হয়েছে নাকি? আরে বাবা, স্বতন্ত্র প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী। আরে আব্দুর রহমান, এই আমাকে একটা ব্যাখ্যা করতে সুযোগ দেন। স্বতন্ত্র প্রার্থী বলি, উনি তো তখন আমার নেতা, আমি বলি আপনাকে, এখনো নেতা। আমি আপনাকে বলি 91 সালে নির্বাচনে হওয়ার পর পুরো 3 জোটের রূপরেখাকে ভঙ্গ করলো বিএনপি। 1990 সালে 19 নভেম্বর 3 জোটের রূপরেখাতে সিদ্ধান্ত হয়েছিল যে যেই দলই সরকার গঠন করবে না কেন, যেই জোটই সরকার গঠন করবে না, তারা এই শর্তগুলো মেনে চলবে। কোনো যুদ্ধাপরাধী দলের সাথে কোনো জোট করতে পারবে না, কালো টাকা, কালো তালিকাভুক্ত কাউকে মনোনয়ন দিতে পারবে না, এবং পরপর 3টি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। এগুলো এই রূপরেখার অন্তর্ভুক্ত। সেখানে আব্দুর রহমান বিশ্বাস বরিশালের, যিনি একজন শান্তি কমিটির চেয়ারম্যান ছিলেন, তাকে বিএনপি রাষ্ট্রপতি প্রার্থী করলো। এই প্রেক্ষিতে তখন সিলেট থেকে নির্বাচিত সংসদ সদস্য স্বতন্ত্র মকবুল হোসেন এবং মাদারীপুরতে শাহজাহান খান স্বতন্ত্র সংসদ সদস্য, এই দুইজন একজন নাম প্রস্তাব করলো, একজন সমর্থন করলো। যেহেতু আব্দুর রহমান বিশ্বাসের বিরুদ্ধে আওয়ামী লীগের অবস্থান ছিল, স্বাভাবিক কারণে অনেকে ধরে নিয়েছে, কেউ অবস্থান নিয়েছে বদরুল আজাদ চৌধুরী আওয়ামী লীগের প্রার্থী। বদরুল আওয়ামী লীগের প্রার্থী ছিল না, বদরুল আজাদ চৌধুরী আওয়ামী লীগের প্রার্থী ছিল না। জি, একটু বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার এই আলোচনা। দর্শক ছোট বিরতি, সাথে থাকুন, বিরতির পর। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিউজ এন্ড ভিউজে। হাবিবুর রহমান হাবিব, একটু দৃষ্টি দিতে চাই আজিজ আহমেদ, বেনজির আহমেদ দুজনকে নিয়ে আলোচনা সমালোচনা। দুদক চেয়ারম্যান জানিয়েছেন যে কমিশনার বিদেশে থাকায় সাবেক আইজিপি বেনজিরের দুর্নীতি তদন্তে সময়ক্ষেপণ হয়েছে। একদিনের ছুটির মাঝেই তিনি সব টাকা ব্যাংক থেকে তুলে নেন। এই যে আজিজ আহমেদ, বেনজির আহমেদের বিরুদ্ধে এই যে দুদকের তদন্ত, হাজিরা দিতে বলা, না আসা, আবার সময় পাওয়া, এসব তো তামাশা, পুরো তামাশা। তার এই আজিজ এবং বেনজির আজকে যে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায়, এই দুজনের অপকর্মের কারণে তো আজকে তারা রাষ্ট্রীয় ক্ষমতায়। 2014 সালে যখন বেনজির আহমেদ মেট্রোপলিটন কমিশনার ছিল, আজিজ আহমেদ তখন ছিল আপনার বিজেপি প্রধান, মনে আছে না কি বলছে? আমাদের কাছে গুলি বন্দুক দেওয়া হয়েছে শুধু বহন করার জন্য না, মিছিল মিটিংয়ে গুলি বর্ষণ করতে আমাদের কোনো হাত কাঁপবে না, বলছে না? তার তো দায়িত্ব সীমান্ত পাহারা দেওয়া, সীমান্তে তো একটা গুলি ফুটাতে পারে নাই, ওখানে একজন মানুষগুলো প্রতিবাদ করতেন, এখানে যদি বলে বেনজির আহমেদ সেই অপকর্ম করলো, হেফাজতের উপরে গুলি চালালো। এই যে সব অপকর্ম করে তারপর ধরেন আবার 18 সালে যে নির্বাচন হলো, সে পৃথিবীতে দেখছেন আপনি কোথাও যে সেনাপ্রধান সাংবাদিক সম্মেলন করে নির্বাচনের পরে? আর যে আমার সেনাপ্রধান সাংবাদিক সম্মেলন করে বললো এত ভালো নির্বাচন এই বাংলাদেশে কোনদিন হয়নি। তার মানে 73 সালে নির্বাচন ভালো হয়নি, 96 হয়নি, আওয়ামী লীগ 2008 সালে তাও হয়, কোনটাই হয়নি। আমি সেদিনই বলেছিলাম, টকশোতে বলেছিলাম, ওকে একদম গ্রেপ্তার করা উচিত। সরকার প্রধানকে আহ্বান জানিয়েছিলাম যে এইরকম গ্রেপ্তার করা উচিত, যে সমস্ত নির্বাচনে বিতর্কিত করে ফেলেছে। কেন তারা এখনো অস্বীকার করে? তারা আমাদের লোক না, তার লোক না হলে তাদের এত কি দায় পড়েছিল 14 সালে একতরফা নির্বাচন করা, 18 সালে রাতের বেলা ভোট করে দেওয়া। যদি কেউ বলে যে 18 সালে ভোট রাতের বেলা হয়নি, সে মানুষই তো না, তাকে আমি মানুষ বলবোই না। হাত পা যাই থাকুক না কেন, চোখ দুইটা থাকুক, নাক একটা থাকুক, মুখ থাক, দুইটা হাত দুইটা পা থাকলে মানুষ বলবো না তাকে। এই ধরনের নির্বাচন যারা করার পরে বলে যে এত সুন্দর নির্বাচন হয়নি, তাদেরকে তো এই প্রশ্রয় দেবেই। তা নাহলে তার ভাইদের নাম ঠিকানা পরিবর্তন নাই করলে, বাবা মার নাম পর্যন্ত পরিবর্তন করে পাসপোর্ট করার জন্য সেনাপ্রধান হিসাবে আপনার একে বলে, তার অধস্তন কর্মচারীদের বা সেনা বাহিনীর চাকরি অফিসারদেরকে বলে বেঞ্জিরা। তারপর তাদের স্ত্রীরা নাম পরিবর্তন করেছে, স্বামীর নাম পরিবর্তন করে পাসপোর্ট করেছে। আর শ্রদ্ধাচার পুরস্কার 5 বার যাকে দেওয়া হলো,
উনি কি করেছেন? মেট্রোপলিটন কমিশনার, উনি সরকারি না বেসরকারি কর্মচারী কর্মকর্তা পাসপোর্ট নিয়ে। উনি যখন র্যাবের ডিজি তখনও বেসরকারি পাসপোর্ট, যখন আইজিপি হলেন সিনিয়র সচিব পদ মর্যাদার ব্যক্তি লাল পাসপোর্ট ব্যবহার করার কথা, উনি তখনও বেসরকারি পাসপোর্ট ব্যবহার করতেছেন। এই ধরনের লোকজনকে দিয়ে আমাদের উপরে অত্যাচার নির্যাতন করে এই যে ভোট ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তো তাদের তো লালন পালন একটা করবেই। আমাদের বিনা কারণে ধরে নিজের জেল দিয়ে দেয়, আর ওনার এত সম্পদ বেড়েছে, আরও যে কত আছে তা তো ঠিক নেই। এবং ওনাদের শুধু না, এখন যারা ক্ষমতায় আছে, দীর্ঘদিন ধরে যারা আওয়ামী লীগের ক্ষমতায় রেখেছে, কারো শত না হাজার কোটি সম্পদ আছে, এতে বের হবে, এখন আস্তে আস্তে বের হবে। এবং বিশেষ করে প্রশাসনে যারা আছে, পুলিশ প্রশাসনে ডিআইজি থেকে শুরু করে এখনও যারা আছে, তারা অনেক সম্পদের মালিক। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে এমন একজন এসপি নেই যার ঢাকা শহরে তার একটা ফ্ল্যাট নেই, জমি নেই, এমন একজন নাই, এমন একজন ডিসি নেই, এমন একজন আপনার সচিব নেই, এমন একজন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, সরকার যে তাদের 80 লক্ষ 90 লক্ষ টাকা তাদের ফ্ল্যাট কেনার জন্য টাকা এই সরকার আসার পথে দিয়েছে, নিম্নে 20 উপরে 80-90 রকম মনে হয়। তার বাইরে সরকারি চাকরি রত অবস্থা থাকা 2টা 10-5টা ফ্ল্যাট হবে কেন? বেনজির আহমেদ যখন এই দিল, আপনার সবচেয়ে বেশি কর দিল, তখন তার গ্রেপ্তার করা হচ্ছিল। তুমি কেন কর দিবা? তুমি সরকারি কর্মকর্তা, কেন তুমি কর দিবা? সেই সমস্ত লোক দিয়ে যারা দেশ পরিচালনা করে, তাদের মুখে ওই বিএনপির বিরুদ্ধে সমালোচনা করা, আলোচনা করা, ওই 77 সালে এই আমলারা, এই বেনজিররা যারা ক্ষমতায় ছিল, তারাই যখন ভোট কেটে দিয়েছে, তখন বিএনপি জন্ম হয়নি। তো তখন বিএনপি জিয়া রহমানের উপায় কি ছিল? কি উপায় ছিল? জিয়া রহমানকে জোর করে ক্ষমতা আসছে? জিয়া রহমানকে সংসদ ভেঙে দিয়ে ক্ষমতা আসছে সেদিন মতো? জিয়া রহমানকে রাতে রাতারে ক্ষমতা আসছে? জিয়া রহমানকে আপনার ওই 75-15 আগস্টের পরে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে করে উনি কি প্রতিদিন সেনাপ্রধান হয়েছেন? রাষ্ট্রীয় ক্ষমতা এসেছে। সুভাষ রায়, এই যে কথাগুলি তো হিসাব করে বলতে হবে। এই যে আমি হিসাব করে বলি, আমি হিসাব করে বলি। আবু সাদাত মোহাম্মদ সায়েম জিয়া রহমানের সময় রাষ্ট্রপতি ছিলেন, এবং তাকে কিভাবে ক্ষমতাচ্যুত করা হয়েছিল সেই ইতিহাসও জানা। এক বঙ্গভবন লাস্ট ফেজ একটা বই লিখে গেছেন সায়েম সাহেব, এবং সেখানে বলে গেছেন যে কিভাবে জিয়াউর রহমান দেশ চালিয়েছেন। সেখানে তার এক পাতায় উল্লেখ করছেন, দ্য পলিটিশিয়ান ইউজ টু গো টু দ্য ক্যান্টনমেন্ট ফর কনসালটেশন, দিস আই লার্ন হোয়াইল আই ওয়াজ ইয়েট অ্যাট বঙ্গভবন। অফকোর্স আওয়ামী লীগ ওয়াজ নট দেয়ার। আওয়ামী লীগের এই 75 বছরের ইতিহাসে কখনো ষড়যন্ত্রের কাছে মাথা নত করেনি। আর বিএনপি বিশ্ব বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে যারা রাষ্ট্র ক্ষমতায় এসেছে, আওয়ামী লীগেররা, তারা শুধু অফ দ্য কনস্পিরেসি, বাই দ্য কনস্পিরেসি আর ফর দ্য কনস্পিরেসিতে ছিল। কিন্তু এখন তো শুনতে হচ্ছে যে এই আওয়ামী লীগ বেনজির এবং এই কথাগুলো বলতে গেলে, এই যে মওদুদ আহমেদ সাহেবের বই চলমান ইতিহাস 2009 সালে প্রকাশিত হয়েছে ইউপিএল থেকে, স্পষ্ট করে বলেছে জিয়াউর রহমানের মন্ত্রী পরিষদে মওদুদ আহমেদের সাথে কি বাদানুবাদ হয়েছিল। জিয়াউর রহমান নির্দেশ দিয়েছিলেন মন্ত্রীদেরকে প্রতি মাসে 3 লক্ষ করে টাকা দিতে হবে, চাঁদা দিতে হবে। তিনি বলেছেন আমি বিরাট বাঁচানো হয়েছিলাম, আমি এটা মানিনি বলে। এই বইয়ের মতো আছে। সাইফুর রহমান সাহেব তার আত্মজীবনী লিখে গেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক অর্থমন্ত্রী। তিনি বলেছেন যে বেগম খালেদা জিয়া তার এমপিদের সুযোগ সুবিধা এবং অর্থনৈতিক সুবিধা ছাড়া উনি কিছুই বুঝতেন না। অনেক কিছু আছে মধ্যে, এগুলো বলতে গেলে একটা মহাকাব্য হয়ে যাবে। ভাঙা সুটকেস, সিরাগেঞ্জি, জিয়াউর রহমান সাহেবের মৃত্যুর পর যা দেখানো হয়েছে টেলিভিশনগুলোতে এবং পত্রপত্রিকায় ছাপানো হয়েছে, সেই ভাঙা সুটকেস থেকে কি বেরিয়ে এসছে? আইনের কোনো শাসন ছিল না। আজকে অপরাধ যেই করবে তার শাস্তি হবে। জি, কিন্তু সুভাষ রায়, যে বেনজির এবং আজিজ আহমেদের যে সম্পদ, যে তথ্য বেরিয়ে আসছে, এগুলোও কি নজিরবিহীন নয়? আপনি হঠাৎ করে একটা প্রশ্ন করে ফেললেন। এবং হাবিব ভাই তো এখন কথা বলেন ভাইরাল হওয়ার জন্য। আমি তো ভাইরাল হওয়ার জন্য কথা বলি না। সুভাষ সিং ভাইরাল হওয়ার জন্য বলে, আমি ভাইরাল হওয়ার জন্য কথা বলি। আসছে। তা আপনি খেয়াল করে দেখা দরকার যে আপনি যে তথ্যগুলো দেখছেন সেই তথ্যগুলো একটু যাচাই বাছাই করবেন। বাংলাদেশের রাজনৈতিক রাষ্ট্র কাঠামোতে কে কখন কি বলেছেন না বলেছেন, কতটুকু ব্যত্যয় হয়েছে, এই নিয়ে তো বিশ্লেষণ হবেই। ইতিহাস তো ক্ষমা করে না কাউকে। ইতিহাস কি বিএনপিকে ক্ষমা করেছে? ইতিহাস কি বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে ক্ষমা করেছেন?
যারা নিজের জন্মদিন ভুয়া জন্মদিন পালন করে, একাধিক জন্মদিন থাকে, তারা এখন পাসপোর্টে কোন কর্মকর্তা কি ব্যবহার করেছেন সেটাই নিয়ে আসছেন। আপনি বলেন, আপনি বলেন, আর আমি যদি ঠিক না বলি বলেন। আপনি তো প্রশ্ন করে ফেলছেন, এখন প্রশ্ন করেন, আমি উত্তর দিই। আজকের বাংলাদেশে বিএনপি যে রাজনীতির চাষাবাদ করেছে সে পুরোটাই হচ্ছে দেশ বিরোধী রাজনীতির চাষাবাদ। ওই যে বললাম না, এক চিমটি মুক্তিযোদ্ধা, এক মুঠ রাজাকার আলবদর আল শামস আর এক জগ সমাজের উচ্ছিষ্ট অংশ, এই ঘোটা দিয়ে বানিয়েছে বিএনপি। সেখান থেকে বিএনপির উত্তরণ ঘটেছে, কোন চেষ্টা কি আছে? আর 2018 নির্বাচন নিয়ে কথা বলে, 14 নির্বাচন নিয়ে কথা বলে। আরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর 2019 সালে 1 সেপ্টেম্বর সাক্ষাৎকার দিয়ে বলেছে 2014 নির্বাচনে অংশগ্রহণ না করা তাদের জীবনের সবচেয়ে বড়। কিন্তু বেনজির আজিজকে নিয়ে প্রশ্ন করলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক খেপে যান কেন? তিনি যখন খেপে যাওয়ার বিষয় না তো, কোন প্রেক্ষাপটে আছে এটাই কিন্তু মানে অনেক চাতুর্যের ব্যাপার, চাতুর্যপূর্ণ প্রশ্ন। তিনি কোন প্রেক্ষাপটে বলেছেন? আপনার সংবাদ সম্মেলন ডাকা হয়েছে একটি সাবজেক্টের উপরে ভিত্তি করে, ধরেন 75 বছরে আওয়ামী লীগের পথ চলা। হ্যাঁ, আপনি সেই বিষয়ে কোনো প্রশ্ন উত্তরে না যে, আপনি প্রশ্নে না যে আপনি অন্য ধরনের প্রশ্ন করেছেন, ভালো কথা, গণতান্ত্রিক কাঠামোতে এটা প্রশ্ন করা খুব স্বাভাবিক। কিন্তু আপনি যখন শিরোনাম নিয়ে আসেন, শিরোনামটা নিয়ে আসেন অন্যত্র, আজিজ বেনজির, এটাই তো প্রেক্ষাপট। আপনি প্রশ্ন করেন না কেন? এতগুলো বেসরকারি চ্যানেল, এতগুলো পত্রিকা, প্রতিদিন আজকের পত্রিকাগুলো সব আনেন না? আপনার টেবিলে এখানে আছে, আনেন, প্রথম পাতা শেষ পাতা দেখেন, সরকারের পক্ষে কটা শিরোনাম আছে। এটাই হচ্ছে গণতান্ত্রিক কাঠামো। আচ্ছা, এটাই হচ্ছে অন্য সরকারের চেয়ে সরকারের পার্থক্য। আমাকে বলে দেন। জি, ব্যাপারগুলো বুঝে শুনে বলা দরকার। এই যে পল্টনে কথা বলা আর এখানে কথা বলা এক না। সুভাষ সিং যে কথাগুলো বললেন, এই কথার কোনো অর্থ আছে? এই সমস্ত পত্রিকার মালিক আওয়ামী লীগ করে, সমস্ত টিভির মালিক আওয়ামী লীগ করে। এই যে এখানে এই প্রতিষ্ঠানের সাদিক হাসান খোকা আছে, তার ছেলে এখন বসতে পারে না ঠিক মতো, আসে দেখেন তো আপনার কোন টেলিভিশনটা সরকারের বাইরে আছে? সবগুলো তো সরকারের চাটুকর, সবগুলো ব্যাংক থেকে লোন আছে, লক্ষ লক্ষ না হাজার হাজার কোটি টাকার লোনের দেশটাকে শেষ করে ফেলেছে। তো সেই পত্রিকা কি লিখবে? সেই পত্রিকা কি লিখবে? সরকার বিরুদ্ধে লিখবে? এই যে অবস্থা, দেশটাকে আমি বললাম সরকারের পক্ষে কোন শিরোনাম আছে কেন লিখবে? সরকারের পক্ষে তো লেখে। কই সরকার পক্ষে লেখে, সরকারের অনেক সরকার পক্ষে লেখে। হাবিব ভাই, কিন্তু বেনজির আজিজকে নিয়ে যেভাবে সমালোচনা হচ্ছে, এক কাজ করেন, বেনজির কেন হবে? আপনি 1 মিনিট বিরতি দেন, না সব পত্রিকাগুলো নিয়ে আসেন। বেনজির আজিজ কেন? বেনজির আজিজ লাগাতে বেনজিরের সাথে লাগছিল কালের কণ্ঠ, মানে বসুন্ধরা গ্রুপের। বেনজির লাগছে ফারুক খান আজিজ খানদের, বেনজির লাগছে শেখ সেলিমের। উনি ওকে নির্বাচন করতে চায়, উনি জমি কিনে একাকার করে দিবেন। ওই টঙ্গি পাড়ার মাজার জিয়ারত করতে যেতে হলে তার জমির মধ্যে যেতে হবে। এগুলো আপনি জেনেছেন করতে? আমি জেনেছি পত্রগুলো মাধ্যমে। সেই পত্রিকা কোনটা? কোন পত্রিকা? এক কালোর কণ্ঠে পত্রিকা নিউজ করেছে, আর কোন পত্রিকা নিউজ করেছে? ওটা ব্যক্তিগত লাগছে তাই করেছে, অন্য পত্রিকা স্বাধীনতা না। কালের কণ্ঠ আওয়ামী লীগকে চালায়, বসুন্ধরা গ্রুপ আওয়ামী লীগকে চালায়। বসুন্ধরা গ্রুপের আনবির একটা মেয়েকে হত্যা করলো, সে বিচার তার জামিন পর্যন্ত নিতে যাওয়া লাগলো না, পাঠার থেকে জামিন হয়ে গেল। কোথায় আছে দেশ? এটা দেশ, একে দেশ বলবো, স্বাধীন বলবো? ঘুরে ফিরে খালি বেঞ্জির বিরুদ্ধে বললে হবে? আর ভাঙা ছুটকে, আরে ভাঙা ছুটকে আজকে তারেক রহমান আর কোকো জাহাজ করেছিল, ব্যাংক থেকে লোন নিয়ে করেছিল। কত কোটি টাকা তাদের লোন? কত কোটি টাকা তারা নিয়েছিল? আজকে হাজার হাজার কোটি টাকা। এত টাকা ফেরত আসলো কোথেকে? হাজার কত টাকা ফেরত আসছে? কত টাকা? কোথায় ফেরত আসছে? বাংলাদেশ পেতে আসছে না? কি বলে এফবিআই আরো কত কিছু আসবে, খালি ক্ষমতা থেকে যাক না। আর এই ভয় নাকি আওয়ামী লীগের ভয় নক্ষত্র টেনে বের করবে, বের এই ক্ষমতা থাকা অবস্থায় বের হবে। আমি বলি প্রতিহিংসার রাজনীতি যেটা বিএনপি শিখে আওয়ামী লীগকে, আওয়ামী লীগ বিএনপিকে যেটা করলো শিখালো, তার পরিণতি আওয়ামী লীগকে ভোগ করতে হবে না? ম্যাডাম খালেদা জিয়া বিনা কারণে শাস্তি দিচ্ছে, তারেক রহমানকে বিনা কারণে মামলা পরিচালনা করেছে। 10 বার আমার মামলা তো পরিচালনা হয়েছে, আমার মামলা পরিচালনা হয়েছে, আমার মামলা পরিচালিত হয়েছে। আপনাকে টেনে নেন না, না আমার মামলা আপনাকে টেনে নেন না, আমার মামলা পরিচিত হলো যেখানে গাড়ি ভাঙে নেই, গাড়ি চাষি নেই, নাম্বার প্লেট নেই, মালিক নেই, সেখানে হাতে বেশি সময় একটু আমি বলি বিষয় একটু দুজনের কাছে মন্তব্য শুনবো। আওয়ামী লীগের পক্ষে যদি কেউ কথা বলে এখন, তাকে তো আমি মানুষের মর্যাদা দেব না। একেবারে একটা ধ্বংসপ্রাপ্ত একটা দল, একটা ডাকাত,
একটা ভোট চোরের একটা ইয়ে, আমাকে বললো তো আপনি তো 100 হ্যাঁ করছে 100 করছে, তখন আওয়ামী লীগ এত খারাপ ছিল না, আওয়ামী লীগ এত খারাপ ছিল না, তখন আওয়ামী লীগ বিরোধী জি একটু অর্থনৈতিক বিষয়ে একটু দুজনের মন্তব্য চলে গেছে। এখানে কি এটা দল আছে, এটা টাকার দলে পরিণত, এই যে ঋণ খেলাপি নিয়ে বাংলাদেশে ডাকাতদের দিয়ে দেশ পরিচালনা করে সিন্ডিকেট তৈরি করছে, জিনিসপত্রের দাম কোথায়, জি ডলারের দাম কোথায়, জি একটু লুট হচ্ছে, এই লুটের কাছে জি একটু বাজেট আপনার কাছে বাংলাদেশের অগ্রযাত্রা নিয়ে আপনি এগুলো তো বললাম না, এটা পল্টনের, আপনার কাছে আছে যে সবসময় এই যে বাজেট অর্থনীতি নিয়ে বাজেট অর্থনীতি কি বলেন না আপনি কি, আমি বলি অনেক 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 গরম গরম কথা একটু বাজেট, এই যে ঋণ খেলাপি নিয়ে, এই যে ঋণ খেলাপি নিয়ে এত কথা, এখন খেলাপি ঋণের মডেল একটু শুনি প্লিজ প্লিজ। আমার সময় বলতে তো একটু না বললে তো আর সংশোধন হবে না, ছোট হয় না। আপনি আজকে যখন কথাগুলো বলেন তখন তো কোথায় কখন কোন কথা বলছেন এটা কিন্তু মনে রাখা। আমি ঠিক করে বলি, আপনি পল্টনে বক্তৃতা দিচ্ছেন নাকি প্রেস ক্লাবের সামনে বক্তৃতা দিচ্ছেন না আপনি বাংলা বিষয় এসে বক্তৃতা দিচ্ছেন, আমি আপনাকে খোলামেলা একটা কথা বলি, বিএনপির সিদ্ধ অন্বেষণ করার কোনো প্রয়োজন নাই, কারণ বিএনপি বাংলাদেশের কোনো রাজনৈতিক দল না, এটা বিরোধী মহল, আর দেশ বিরোধী অবস্থান তাদের জন্মসূত্রেই, অর্থাৎ এটা নিয়ে কথা বলার কোনো প্রয়োজন নাই। আমি শুধু একটা কথা স্মরণ করে দিতে চাই, এই যে বাংলাদেশ নিয়ে যাদের ভাবনার জগৎ নাই, যারা তিনবারের প্রধানমন্ত্রী হওয়ার পরে একটি পত্রিকায়, বিদেশি পত্রিকায়, ওয়াশিংটন টাইমসে তারিখ সন সমস্ত কিন্তু গুগলে সার্চ দেন বেরিয়ে আসবে, বলেছে বাংলাদেশকে সাহায্য দিবেন না, তারা রাজনীতি করার অধিকার রাখে। জি, হাতে বেশি সময় নেই, রাখে কিনা বলে একটু অর্থনীতি এই যে ঋণ খেলাপি এর পক্ষে ছাপাই গিয়েছিলেন এই আর্টিকেলের পক্ষে ছাপাই গিয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্যারিস্টার মওদুদ আহমেদ পার্লামেন্টে, এটা তো আমাদের চোখের সামনে দেখা। জি, এই যে দেশ বিরোধী শক্তির সাথে যাদের ঐক্যতা জন্মসূত্র থেকেই স্বাভাবিক কারণে তারা দেশ বিরোধী উপাদান নিয়ে চলবে। খেলাপি ঋণের মডেলই এখন দেশে বিজনেসের মডেল বলছেন সাবেক গভর্নর সালেউদ্দিন আহমেদ, আর বাজেট প্রণয়নে লুটেরা গোষ্ঠীর কথা শুনছেন অর্থমন্ত্রী। এই যে তৈমুর রশিদ, সাইফুর রহমান সাহেব যখন অর্থমন্ত্রী ছিলেন বিএনপির, তিনি যেতেন প্যারিস কনসোর্টিয়াম বৈঠকে, ওখান থেকে যখন ফিরে আসতেন এই বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলতেন কোথার থেকে কি কি পেয়েছেন, কে কতটুকু আপনাকে কথা দিয়েছে, কত ঋণ দেবে, কত অনুদান দেবে, তার উপরে ভিত্তি করে বাজেট হতো। কার সাথে কার তুলনা করেন? বাংলাদেশ আজকের বাংলাদেশ সমীহ আদায় করা দেশ। সেন্টার ফর ইকোনমিক অ্যান্ড বিজনেস রিসার্চ গত 3 বছর যাবত টানা বলে আসছে বাংলাদেশের অর্থনীতির অগ্রগতি সারা পৃথিবীর জন্য বিস্ময়কর। কালো টাকা সাদা করার আপনি বিষয়টি নিয়ে প্রশ্ন 1,82,000 কোটি টাকার খেলাপি ঋণ, $200 বিলিয়ন ঋণ করেছে 150 বিলিয়ন। আপনার কাছে আসবো, আপনার কাছে শুনে শেষ করব। কিন্তু অকারণে চঞ্চল হয়ে গেছে না। তো আপনি খেয়াল করে দেখবেন, বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, তিনি কালো টাকা সাদা করেছেন জরিমানা দিয়ে। সাইফুর রহমান সাহেব তার অর্থমন্ত্রী, সেও কম যান না, কালো টাকা সাদা করেছেন জরিমানা দিয়ে। তাদের মুখে এই কথা শোভা পায়? এই যে আজকে 11 জানুয়ারি পড়ল, 331 দিন কারাগারে থেকে বঙ্গবন্ধু কন্যা যখন বেরিয়ে আসেন 2008 সালে, আপনার খেয়াল পড়ে সেই দিনটির কথা? এর আগে যখন 16 জুলাই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়েছিল 2007 সালে, তখন তিনি ইমিডিয়েট ফার্স্ট প্রাইম মিনিস্টার না, বেগম খালেদা জিয়া ইমিডিয়েট প্রাইম মিনিস্টার। ইয়াজউদ্দিন মঈনুদ্দিন ফখরুদ্দিন কাদের সৃষ্টি? ইয়াজউদ্দিন মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার বেগম খালেদা জিয়াকে 59 দিন পর গ্রেফতার করেছে। জি, হাতে একেবারে সময় শেষ করে আর্থিক খাত নিয়ে বড় বড় অর্থনীতিবিদদের এই যে সংখ্যা যাবে না তো। আপনি অর্থনীতিবিদদের যে কথা বলছেন, যে অর্থনীতিবিদদের কথা বলছেন, সেগুলো গত 15 বছরে তারা কে কি কখন কি বলেছেন, এদের মধ্যে বলেছেন অনেকেই, সবাই বলেছেন পদ্মা সেতুতে দুর্নীতি হয়েছে, প্রত্যেকেই। নাম বলেন আপনি আমারে, কারণ আমার পদ্মা সেতু নিয়ে আমার বই আছে নিজের, আমি জানি তো না কে কোথায় কি বলেছেন। তারা নতুন করে কোনো কিছু বলছেন না, ওই খারাপ বডি থর, থর বডি খারাপ। জি, হাবিবুর রহমান হাবিব, এই যে কথাগুলো যে বলে যাচ্ছে একবারে, আরে বেগম খালেদা জিয়া, সাইফুর রহমান কালো টাকার সাথে তাকে চুরি করে করেছেন। ইনকাম ট্যাক্স যারা দেয়, তারা যারা উকিল ছিল, তারা সেখানে
জমা দেয়নি, পরবর্তী সময়ে আরে তারা মোট তাদের কথা কালো খাতা করেছেন কিনা? এটা দিয়েছে। না না, কালো টাকা খাতা করেছেন কিনা? হ্যাঁ কিনা? একটা চুরি করা আর একটা হলো অপদর্শিত। এটা তো পরে আলোচনা। হ্যাঁ, অপদর্শিত। হ্যাঁ, টাকাটা ছিল, বাড়ি ভাড়া ছিল। আপনি দেশের প্রধানমন্ত্রী হয়ে অপদর্শিত? হ্যাঁ, অপদর্শিত। সুভাষ সিংহ রায় যে কথাটা বলছিলেন যে অর্থনীতিবিদরা যে সংখ্যার কথা বলছেন সেটা গত 15 বছর ধরেই তারা ধারাবাহিকভাবে বলছেন, কিন্তু চলছে তো। তাদের কি হয়নি কি? আজকে বাংলাদেশের লোন কত? আজকে প্রায় $200 বিলিয়ন কাছে লোক। এই সরকার ক্ষমতা আসার পরে $150 বিলিয়ন সময় আছে, সময় আছে। এত তাইমুর রশিদ সময় আছে, আপনার সময় আছে না, হাতে একেবারে আমার সময় দেন, তাহলে আমি বলি। লোন করছে না, লোন করে দেশ থেকে কোথায় নিয়ে গেছে? $60 বিলিয়ন অর্থনীতি, আজকে $470 বিলিয়ন। আপনাদের দুজনকে আজকে স্টুডিওতে সময় দেওয়া $470 বিলিয়ন অর্থনীতি। দর্শক, নিউজ এন্ড ভিউজ আজ এই পর্যন্তই। আগামী পর্বে দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।